নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবরে ওসব জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন। ভোট চুরির অভিযোগে বিরোধীদের অভিযান, অজ্ঞান হয়ে গেলেন মহুয়া মৈত্র, ব্যারিকেড টপকালেন অখিলেশ। প্রকৃতির তাণ্ডবে এখনও কাঁটা উত্তরকাশী, 7 দিন পরেও চলছে উদ্ধার কাজ, নিখোঁজ বহু। 3.5 মাস ধরে লুকোচুরি, অবশেষে পাকড়াও এলাকার ত্রাস, খাঁচাবন্দি চিতাবাঘ। বাঙালিয়ানার অহংয়ে সুপারির বর্ষামঙ্গল, গরম ভাতে ইলিশের সঙ্গে চুটিয়ে আড্ডা ও গান। চেঙ্গাইলে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে যাবজ্জীবনের সাজা। নজরে পুজোর বাজার, হাজির সেনকো গোল্ডের নতুন কালেকশন গসিপ। স্কুলে পড়ুয়া মাত্র 7 জন, হাল বেহাল উত্তর খাগড়াবাড়ি রেলগেট মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের। শ্রাবণের শেষ সোমবারে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে এসে মৃত্যু পুণ্যার্থীর। বর্ষায় উড়িষ্যা থেকে অন্ধ্রে প্রথম নিম্নচাপ, দক্ষিণবঙ্গে প্রভাব পড়ার সম্ভাবনা কম। বিহারে 3 লক্ষ ভোটারের ঠিকানা শূন্য, এসআইআরে নয়া বিতর্ক। না গিয়েও রিভিশন, জামুইয়ে একটি বাড়িতে 230 জন। কেন্দ্রের বঞ্চনা, 1 বছর ভাতা মিলছে না, 76,000 ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর জাতীয় স্বাস্থ্য মিশনে বকেয়া 3,000 কোটি। উত্তরকাশী বিপর্যয়ে 5 লক্ষের বদলে ক্ষতিপূরণ মাত্র 5,000, প্রত্যাখ্যান গ্রামবাসীদের, বিক্ষোভের মুখে প্রশাসন। ট্রেনের ধাক্কায় ছিটকে উড়ে গেল 400-র অধিক, ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো। গোপীবল্লভপুর 1 নম্বর, খুঁটি পুজোর মাধ্যমে 24তম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করল গোপীবল্লভপুরের নয়াবসান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। গোপীবল্লভপুর 1 নম্বর, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে গোপীবল্লভপুরের বাগসাই গ্রামের প্রাচীন গোপেশ্বর জিউর মন্দিরে পুজো দিতে ও জল ঢালতে ভিড়। জামবনি, শ্রাবণ মাসে চতুর্থ সোমবার চিল্কিগড় ডুলুং নদীতে ভিড় শিব ভক্তদের। ঝাড়গ্রাম, সরডিয়া গ্রামের শ্রাবণী মেলা উপলক্ষে 70 জন প্রতিযোগীদের নিয়ে আয়োজিত হলো 6 কিমি ম্যারাথন দৌড়। ঝাড়গ্রাম, হাতির হাত থেকে ঝাড়গ্রামের মানুষকে সুরক্ষিত করতে ঝাড়গ্রাম বন বিভাগের 53টি হাতির অবস্থান প্রকাশিত করল বন দপ্তর। ঝাড়গ্রামের পুতরঙ্গি খালের উপর সেতু নির্মাণের কাজে হাত লাগালেন গ্রামবাসীরা। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ভোট চুরির অভিযোগে বিরোধীদের অভিযান, অজ্ঞান হয়ে গেলেন মহুয়া মৈত্র, ব্যারিকেড টপকালেন অখিলেশ। সংসদ থেকে রাজপথ, সোমবার সত্যি উত্তাল হয়ে উঠল নয়াদিল্লি। ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশন অভিযানে বিরোধীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সাক্ষী থাকল রাজধানী। সোমবার বিরোধী সাংসদের সংসদ ভবনের মকদ্দার থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ে যাওয়ার পথও সাক্ষী থাকল এক লজ্জাজনক দৃশ্যের। প্রতিবাদে নেমে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মিতালি বাগ। অজ্ঞান হয়ে পড়েন মহুয়া মৈত্রও। এছাড়াও রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী সহ আটক হন বহু বিরোধী নেতা। বিশেষ বিষয় হলো, এই অভিযানে ধুধুমার কাণ্ড হবে বলে আগেই আশঙ্কা করা হয়েছিল। ফলে প্রস্তুত ছিল পুলিশও। রাস্তায় ব্যারিকেড করে বিরোধীদের আটকানোর চেষ্টা করা হলে সেই ব্যারিকেড টপকে যান সপা প্রধান অখিলেশ যাদব। বিক্ষোভের সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রও অজ্ঞান হয়ে পড়েন। এছাড়াও মিতালি বাগও বিক্ষোভের সময় অজ্ঞান হয়ে পড়েন। অন্য নেতা নেত্রীরা রাস্তাতেই তার চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। এরই মধ্যে পুলিশের সঙ্গে রাহুল গান্ধী বাগ বিতণ্ডায় জড়ালে তাকে আটক করে পুলিশ। রাহুল বলেন, সত্যিটা দেশের মানুষের সামনে রয়েছে, এটা সংবিধান বাঁচানোর লড়াই, আমরা একটি বিশুদ্ধ ভোটার তালিকা চাই। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, এই সরকার কাপুরুষ, এই সরকার ভয় পেয়ে বিরোধীদের আটক করেছে। পরবর্তী খবরে আসবো। প্রকৃতির তাণ্ডবে এখনও কাঁটা উত্তরকাশী, 7 দিন পরেও চলছে উদ্ধার কাজ, নিখোঁজ বহু। দেরাদুন, প্রকৃতির রুদ্রতাণ্ডবে এখনও আতঙ্কে সিটিয়ে উত্তরকাশী। দেবভূমিতে বিপর্যয়ের পর 7 দিন কেটে গেলেও চেনা পরিস্থিতি ফিরতে এখনও লাগতে পারে দিন 15। সোমবার 7ম দিনে পড়েছে উদ্ধারকার্য। আশঙ্কা করা হচ্ছে এখনও প্রায় 100 মানুষ নিখোঁজ রয়েছে। রবিবার পর্যন্ত উদ্ধার করা হয়েছে 1308 জনকে। তবে উদ্ধারকার্য চালাতে গিয়েও বারে বারে বাধার মুখে পড়েছে উদ্ধারকারী দল। রবিবার রাতেও অবিরাম বৃষ্টিপাতের কারণে ধরলির ধ্বংসাবশেষ এলাকা কার্যত জলাভূমিতে পরিণত হয়েছে। পাশাপাশি মুখোয়া থেকে ধরলিকে সংযুক্তকারী ফুটওভার ব্রিজে ফাটল দেখা দেওয়ার ত্রাণ কাজে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সেনা সূত্রে খবর, গতকাল ধ্বংসাবশেষ থেকে 177 জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এই কাজে 326টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে চিনুক MI-17 ও ALH হেলিকপ্টারও। মোতায়েন রয়েছে 10টি স্নিপার কুকুরও। এখন পর্যন্ত এই উদ্ধার কার্য চলাকালীন 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। 3.5 মাস ধরে লুকোচুরি, অবশেষে পাকড়াও এলাকার ত্রাস, খাঁচাবন্দি চিতাবাঘ। জলপাইগুড়ি, গত 3.5 মাস ধরে লুকোচুরির পর ধরা পড়ল এলাকার ত্রাস। রবিবার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ। গত 19 এপ্রিল ভান্ডিগুড়ি চা বাগানের 60 নম্বর সেকশনে কীটনাশক স্প্রে করছিলেন বছর 40-এর ঝুটুং ওরাও। এমন সময় ঝোপের আড়ালে লুকিয়ে থাকা পেল্লাই সাইজের একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে তার উপর। আচমকা চিতাবাঘের হামলায় খানিকটা ঘাবড়ে যান ওই শ্রমিক, কিন্তু হাল ছাড়েননি তিনি।
কয়েক মিনিট ধরে রীতিমতো চিতাবাঘের সঙ্গে লড়াই চলে ওই শ্রমিকের। পাশেই বাগানের অন্য সেকশনে তখন পাতা তোলার কাজ চলছিল। বিষয়টি টের পেতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বাকি শ্রমিকরা। এরপরে চিতাবাঘটি জুটুংকে ছেড়ে দিয়ে বাগানের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। চিতাবাঘের হামলায় মারাত্মকভাবে জখম হন ওই চা শ্রমিক। তার গলায় থাবা বসিয়ে মাংস তুবলে নেয় চিতাবাঘ। এরপর থেকেই ওই এলাকায় চিতাবাঘের আতঙ্ক গ্রাস করে। বেশ কয়েকদিন চা বাগানে ঠিকমতো কাজ হয়নি। রাত জেগে পাহারা দিতে শুরু করেছিলেন চা বাগানের শ্রমিকরা। তাদের দাবি, মাঝে মধ্যেই এলাকার চিতাবাঘের উপস্থিতি টের পাচ্ছিলেন তারা। কখনো তল্লাটে চিতাবাঘের ছাপ মিলছিল। বয়স 3000, হরপ্পা সভ্যতার সমকালীন কলকাতা। আর্কিওলজিক্যাল সার্ভের রিপোর্টে চন্দ্রকেতুগড়ের সঙ্গে যোগের হদিশ। বরানগর, যীশুখ্রিস্টের জন্মাতে তখনও অনেক দিন বাকি, অনেক মানে প্রায় 1000 বছর বাকি। তখন কলকাতা বা এই ভূখণ্ড বেশ জমজমাট। লোকজন বসবাস করছেন নদীপথে, রীতিমতো চলছে ব্যবসা বাণিজ্য। শিল্প সামগ্রী তৈরি করছে শিল্পীরা। চমক লাগলেও সত্যি, আজ থেকে প্রায় 3000 বছর আগে বৃহত্তর কলকাতা ছিল দস্তুর মতো ব্যস্ত জনপদ। ছিল এখনকার বড় বাজারের মতোই নামকরা বাণিজ্য কেন্দ্র। দমদমে এখন যেখানে ক্লাইভ হাউস, সেখানে খোঁড়াখুঁড়ির কাজ চলছে 2 দশক ধরে। সেসব বিশ্লেষণের পর আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এএসআই জানিয়েছে 3000 বছর পূর্বে দমদমের ওই অংশ ছিল প্রাচীন সভ্যতার অংশ এবং চন্দ্রকেতুগড়ের সঙ্গে সরাসরি এবং নিয়মিত বাণিজ্য সংযোগ চালাতো এই জনপদের বাসিন্দারা। কলকাতার বয়স 335 নাকি বেশি কম তা নিয়ে তর্ক বিতর্ক কম হয়নি। তবে সে বিতর্ক ফু দিয়ে উড়িয়ে দিয়ে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে এই জনপদের বয়স কম করে 3000 বছর, অর্থাৎ হরপ্পা সভ্যতার ঠিক পরপরই জন্ম নিয়েছিল কলকাতার জনপদ। অর্থাৎ 3 সহস্রাব্দ আগেও দমদমের ক্লাইভ হাউস সংলগ্ন অঞ্চল ছিল সবথেকে সমৃদ্ধশালী, ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ভূপ্রকৃতিগত সুবিধার জন্য সেখানে তৈরি হয়েছিল বিজনেস ওয়্যারহাউস বা গুদাম। এই অঞ্চল থেকে জলপথে সরাসরি যোগাযোগ চন্দ্রকেতুগড়ের সঙ্গে। এই এলাকার সামগ্রী বহির্বিশ্বে পাঠানো কিংবা বাইরে থেকে আসা সামগ্রী রাখার জন্য ব্যবহার হতো গুদাম। 2001 থেকে 2003 সাল পর্যন্ত এএসআই এখানে খনন কাজ চালায়। তাতে উঠে আসে কয়েক হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন। এখনও সেগুলির সঠিক সময়কাল ও তৎকালীন সাংস্কৃতিক পরিচয় নিরূপণ সম্ভব হয়নি। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের বরোদা অঞ্চলের অধিকর্তা এবং কলকাতা সার্কেলের প্রাক্তন অধিকর্তা শুভ মজুমদারের আদিবাড়ি বনগাঁও এই রাজ্যে থাকার সময় বিস্তর খুঁজেছেন বাঙালির শিকড়। তারই তাগিদে 2022 সালে আরও একবার ক্লাইভ হাউস চত্বর খোঁড়াখুঁড়ি হয়। উদ্ধার হয় একাধিক পোড়ামাটির পাত্র, কচ্ছপের খোলা, পশু পাখি ও মাছের হাড় ইত্যাদি সামগ্রী। তা পাঠানো হয়েছিল মিনিস্ট্রি অব আর্থ সায়েন্সে। সেখানে কার্বন ডেটিং ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত কলকাতা ভূখণ্ডের মানব সভ্যতার ইতিহাস 3000-এরও বেশি প্রাচীন। সম্প্রতি দমদমের সরোজিনী নাইডু কলেজে ক্লাইভ হাউস ইতিহাসের নীরব সাক্ষী শীর্ষক আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন শুভবাবু, কলেজের অধ্যক্ষ স্বাগতা দাস মহান্ত, গ্রেটার দমদম হেরিটেজ প্রিজারভেশন সোসাইটির সভাপতি অলোক গুহ, গবেষক মমিতা সাহা, ইতিহাসবিদ শ্যামল ঘোষ প্রমুখ। শুভবাবু উদ্ধার করা প্রত্ন সামগ্রী শ্রুতি দৃশ্য মাধ্যমে তুলে ধরেন। বলেন, ক্লাইভ হাউস অনেকটা টেবল টপের মতো জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4.5 মিটার উঁচু। এই জায়গায় এই কারণেই ওয়্যারহাউস করা হয়েছিল। গঙ্গারেড্ডি সভ্যতা বলুন বা অন্য কোনো নাম, এখানকার সঙ্গে সরাসরি জলপথে যোগাযোগ ছিল চন্দ্রকেতুগড়ের। এখানে 2টি হাতির লড়াইয়ের মডেল মিলেছে, একই জিনিস মিলেছে চন্দ্রকেতুগড়েরও। ফুলদানির মতো দেখতে তরল দ্রব্য রাখার মাটির সামগ্রী বাংলার আর কোথাও মেলেনি। এখান থেকেই যোগাযোগ হতো বহির্বিশ্বে। পরবর্তী খবরে আসবো। বর্ষায় ওড়িশা অন্ধ্রে প্রথম নিম্নচাপ, দক্ষিণবঙ্গে প্রভাব পড়ার সম্ভাবনা কম। কলকাতা, বুধবার নাগাদ পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাব দক্ষিণবঙ্গে বিশেষ একটা পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশাতেই এই নিম্নচাপের বেশি প্রভাব পড়বে। বর্ষা শুরু হওয়ার পর থেকে এই প্রথম উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলো। এর আগে বর্ষাকালে উত্তর বঙ্গোপসাগরে গোটা ছয়েক নিম্নচাপ তৈরি হয়েছে। এগুলো দক্ষিণবঙ্গের উপর দিয়ে ওড়িশা ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছিল। তার জন্য দক্ষিণবঙ্গে এবার প্রচুর বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গে বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে কয়েকটি জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি রয়েছে। তবে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এরকম প্রবণতা দক্ষিণবঙ্গে এখন থাকবে। কখনো কখনো কিছু জায়গায় বেশি পরিমাণে বৃষ্টি হয়ে যেতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। এর কারণ বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে। চড়া রোদ উঠে তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কোথাও কোথাও শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি করছে।
মৌসুমী অক্ষরেখা এখন উত্তরবঙ্গের উপর আছে। পাশাপাশি সামুদ্রিক জলীয় বাষ্প উত্তরবঙ্গে পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ তৈরি করছে। এই কারণে উত্তরবঙ্গে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টি হচ্ছে, জানাচ্ছে আবহাওয়াবিদরা। বিজেপি বিরোধী রাজ্যে কেন গোটা দেশেই এসআইআর হোক, ভেঙে দিন লোকসভা, দাবি অভিষেকের। কলকাতা, শুধুমাত্র বিজেপি বিরোধী রাজ্যকে কেন গোটা দেশেই এসআইআর হোক, এমনই দাবি জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার ও জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিষেক বলেন, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গরমিল নেই, অথচ আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গরমিল রয়েছে। এটা তো হতে পারে না। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। এই ভোটার লিস্ট ধরেই গত লোকসভা নির্বাচন হয়েছে, মহারাষ্ট্র হরিয়ানার নির্বাচন হয়েছে, তাহলে সেখানকার সরকার গড়তে যারা ভোট দিয়েছেন তারা ভুয়ো ভোটার। এই ভোটার লিস্ট ধরেই লোকসভা নির্বাচন হয়েছে। যার ভোটে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাহলে আমি বলবো আপনারা সকলে আগে পদত্যাগ করুন, লোকসভা ভেঙে দিন। বিজেপি নেতাদের বা এনডিএ শরিকদের বলবো আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি রয়েছেন বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টির সব সাংসদ পদত্যাগ করবেন, তারপরে আপনারা এসআইআর করুন। লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর হোক। একই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, তর্কের খাতিরে যদি ধরেই নিই কমিশন ঠিক, ভোটার লিস্টে যদি গরমিল থাকে, তাহলে তো প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত, এফআইআর করা উচিত। কারণ তার তত্ত্বাবধানে, তার নজরদারিতেই 1 বছর আগে লোকসভা ভোট হয়েছিল। গতকাল সোমবার এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান করে ইন্ডিয়া জোটের সাংসদরা। সেই অভিযানকে কেন্দ্র করে ধুধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আটক করা হয়। মহিলা সাংসদের চুলের মুঠি ধরে হেনস্থা করে দিল্লি পুলিশ। যদিও ইন্ডিয়া জোটের মিছিলটি ছিল শান্তিপূর্ণ, তারপরেও দিল্লি পুলিশের এই আচরণে ক্ষুব্ধ অভিষেক। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল গতকাল, অশান্তি ছিল না। 300 জন প্রতিনিধি গিয়েছিলেন 5 থেকে 7টি প্রশ্নের জবাব চাইতে। নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। মহিলা সাংসদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে অতি সক্রিয় দিল্লি পুলিশ। বর্বরতার পরিচয় দিয়েছে দিল্লি পুলিশ। এসসি এসটি সাংসদের হেনস্থা করা হয়েছে। পাশাপাশি তৃণমূল সাংসদ এদিন এও হুঁশিয়ারি দিয়েছেন, বাংলায় ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ গেলে আগামী দিনে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ভারতের উপর 50% শুল্ক মস্কোর, অর্থনীতিতে বড় ধাক্কা, দাবি ট্রাম্পের। 12 আগস্ট রাশিয়াকে জব্দ করতেই ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলক উদ্দেশ্যে মস্কোর অর্থনীতিতে ধ্বংস করা। আগামী 15 আগস্ট আলাস্কায় বৈঠকে বসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের। তার আগেই মস্কোর বিরুদ্ধে ট্রাম্পের করা মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার অবস্থা ভালো যাচ্ছে না, বিশেষ করে ওদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। রাশিয়া থেকে সর্বাধিক বা দ্বিতীয় সর্বাধিক দেশকে তেল কেনার জন্য সাবধান করা হয়েছিল। সেই দেশগুলিকে বলা হয়েছিল, রাশিয়ার থেকে তেল কিনলে আমরা তাদের উপর 50% শুল্ক চাপাচ্ছি। এটি একটি বড় ধাক্কা ছিল। এবার মনে হয় রাশিয়া নিজেদের দিকটা দেখবে। এত বড় দেশ, ওদের ক্ষমতা রয়েছে ভালোভাবে সব কিছু চালানোর, কিন্তু ওদের অবস্থা ভালো নয়। এই শুল্কের জন্যই ওদের অর্থনীতি টলমল। রাশিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের নাম মুখে না আনলেও আদপে ঘুরিয়ে নয়াদিল্লির উপর লাগু করা 50% শুল্ককেই বোঝাতে চেয়েছেন ট্রাম্প। সেটা সকলেই বুঝতে পেরেছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি ছিল ভারত সহ কয়েকটি দেশ রাশিয়ার থেকে তেল কিনছে বলেই মস্কোর অর্থনীতি মজবুত হচ্ছে, যার ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাই ভারতকে মস্কোর থেকে তেল কিনতে নিষেধ করেছিলেন ট্রাম্প। যদিও ভারত তাতে কর্ণপাত না করায় এক ধাক্কায় 25 থেকে আমদানি শুল্ক 50% নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।